কুলি মনে করে সকলে তাকে তুচ্ছতাচ্ছিল্য করেছে। যখন সত্য প্রকাশ পেল তখন মানবতা যেন লজ্জায় মাথা নিচু করল। প্রিয় বন্ধুরা, কল্পনা করুন একটা রহস্যময় সকালের দৃশ্য, যেখানে একটা অপরিচিত সাক্ষাৎ সারা জীবন বদলে দেয় এবং সমাজের মুখোশ খসে পড়ে। এমন একটা গল্প যা আপনার হৃদয়কে না ছুঁয়ে যেতে পারবে না। রেল স্টেশনে সেদিন এক অস্বাভাবিক উত্তেজনা ছিল। ভোরের সময় হলেও প্ল্যাটফর্মে ভিড় এমন যেন রাতের সর্বোচ্চ ভিড়ের সময়। মানুষেরা নিজ নিজ জীবনের ভার বহন করে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। কেউ ট্রেন ধরার জন্য ব্যস্ততায় ভরা ছিল, কেউ কাউকে বিদায় দিতে এসেছে এবং কেউ মাত্র সময় অতিবাহিত করছিল। আর ঠিক তখনই জনতাকে ছিন্ন করে একটা অস্বাভাবিক সুন্দরী যুবতী দ্রুত গতিতে ছুটে যেতে দেখা গেল। লাল ছায়ার ড্রেস, ছড়ানো চুল, চোখে আতঙ্ক এবং মুখে একটা বিচিত্র বাধ্যতা। তার বয়স সবচেয়ে বেশি 20-21 বছর হবে। সে বারবার পেছনে তাকিয়ে দেখছিল, যেন কোনো ব্যক্তি তার অনুসরণ করছে। ঠিক সেই ক্ষণে ধপ করে সেই যুবতীটি সরাসরি গিয়ে একটা লোডারের সাথে সংঘর্ষ হল। লোডারের বয়স আনুমানিক 25-26 বছর হবে। সাধারণ পোশাক পরনে, কাঁধে লাল কাপড়ের ব্যাগ, মুখে কাজের ক্লান্তি এবং চোখে নির্মলতা। সংঘর্ষটা এত প্রচণ্ড ছিল যে দুজনেই টলে পড়ে গেল। দেখে চলতে পারো না কেন? লোডারের মুখ থেকে ক্রোধে শব্দ বেরিয়ে এলো। যুবতীটি আতঙ্কিত চোখে তার দিকে চাইল। কয়েক সেকেন্ড ধরে সে কোনো কথাই বলল না। তারপর অকস্মাৎ, না চিন্তা করে না বোঝার মতো, তার মুখ থেকে যা বেরিয়ে এলো তাতে সম্পূর্ণ প্ল্যাটফর্ম কাঁপিয়ে দিল। আমার সাথে বিবাহ করে নাও। লোডার অবাক হয়ে গেল। তার হাত থেকে জিনিসপত্র পড়ে গেল, চোখ প্রসারিত হয়ে গেল, হৃদয়ে যেন এক্ষণের জন্য স্পন্দন ভুলে গেল। কি বললে তুমি? তার স্বর কাঁপছিল। যুবতীটি তার হাত দৃঢ়ভাবে আঁকড়ে ধরল। এখন তার চোখে আশঙ্কার চেয়ে অটলতা বেশি ছিল। হ্যাঁ, আমার সাথে বিবাহ করে নাও, এখনই, এই ক্ষণে। আশপাশে থাকা লোকেরা থমকে গেল। কেউ মৃদু হাসছিল, কেউ হাসছিল এবং কেউ ভিডিও তৈরি করতে শুরু করল। লোডার হাত ছড়ানোর প্রয়াস করল। পাগল হয়ে গেছ কি? আমি জানি না তুমি কে। যুবতীটির নিঃশ্বাস দ্রুত ছিল। আমিও জানি না তুমি কে, কিন্তু এখন তুমিই আমার অস্তিত্ব। এর মধ্যে প্ল্যাটফর্মের অন্য প্রান্ত থেকে 4 জন দেহরক্ষী দ্রুত এগিয়ে আসতে দেখা গেল। কালো পোশাক, চোখে সানগ্লাস এবং মুখে কঠোরতা। তাদের সাথে একটা যুবক ছিল। দামি পোশাক, দামি ঘড়ি এবং চোখে অহমিকা। দেহরক্ষীরা এসেই লোডারের কলার আঁকড়ে ধরল। এক দেহরক্ষী তার গলায় পিস্তল ঠেকিয়ে দিল। ছেড়ে দাও ম্যাডামকে। স্বরে হুমকি স্পষ্ট ছিল। লোডারের নিঃশ্বাস রুদ্ধ হয়ে গেল। তার জীবনে প্রথমবার এত নিকট থেকে মৃত্যু দেখেছে এবং তখনই যুবতীটি চেঁচিয়ে উঠল, থামো! সম্পূর্ণ প্ল্যাটফর্ম নীরব হয়ে গেল। সে যুবতীটি এগিয়ে এলো, লোডারের সামনে দাঁড়ালো এবং পরবর্তীক্ষণে সে যা বলল তাতে সকলকে বিস্মিত করে দিল। এ আমার ভবিষ্যৎ স্বামী। সে যুবকটি যে দেহরক্ষীদের সাথে এসেছে ক্রোধে লাল হয়ে গেল। কি অর্থহীন কথা বলছো তুমি? যুবতীটির স্বর এখন নির্মল ছিল, কিন্তু অত্যন্ত দৃঢ়। এখন আমার জীবনে তোমার কোনো অধিকার নেই। এ আমার ভবিষ্যৎ স্বামী হয়েছে। যুবকটির মুষ্টিবদ্ধ হয়ে গেল। তুমি একটা লোডারের সাথে বিবাহ করবে? যুবতীটির নির্দ্বিধায় উত্তর দিল, হ্যাঁ, অন্ততপক্ষে এ মানুষ। কয়েকক্ষণ দুজনের মধ্যে তীব্র কথোপকথন হল। তারপর পুলিশকে ডেকে আনা হলো। জনতাকে প্ল্যাটফর্ম থেকে বাইরে সরিয়ে দেওয়া হলো। স্টেশনের বাইরে কালো রঙের বিলাসবহুল গাড়ির কাফিলা এসে দাঁড়াল। প্রত্যেক গাড়ি থেকে সুরক্ষা প্রহরী নামল। তারপর মধ্যবর্তী গাড়ির দরজা খুলল। একটা প্রভাবশালী ব্যক্তি বাইরে বেরিয়ে এলো। সাদা চুল, কঠিন মুখ এবং চোখে প্রভুত্ব। যুবতীটির পিতা। সে এসেই যুবতীটির হাত ধরল। যথেষ্ট হয়েছে, এখন ঘরে চলো। যুবতীটি পেছনে ঘুরে সেই লোডারের দিকে চাইল। তার চোখে আশঙ্কা ছিল এবং আশাও। একে সাথে নিয়ে চলুন, যুবতীটি বলল। কি? পিতা অবাক হয়ে উঠল। আমি এর সাথে বিবাহ করব। যুবতীটির স্বর কাঁপছিল, কিন্তু সংকল্প অটুট ছিল। সম্মান, সমাজ এবং কলঙ্ক সবকিছু দাওয়ে লাগল। এবং সেই দিনই বিনা আনন্দ, বিনা সম্মতি, বিনা কারো আশীর্বাদ ছাড়াই বিবাহ সম্পন্ন হয়ে গেল। লোডার যুবক হঠাৎ একটা এমন বিশ্বে প্রবেশ করল যেখানে ফ্লোর মার্বেলের ছিল, যেখানে খাবার সোনার থালায় পরিবেশিত হতো এবং যেখানে মানুষকে তাদের অবস্থান দিয়ে মাপা হতো। কিন্তু এই ঘরে তাকে মানুষ হিসেবে গণ্য করা হয়নি। খাওয়ার টেবিলে তাকে কখনো বসতে অনুমতি দেওয়া হয়নি। কখনো বলা হয়েছে, তুমি স্টেশনে খোলা স্থানে খেয়েছলা, নিচে বসে খাওয়ার অভ্যাস আছে। সে নীরবে থাকত। কখনো কোনো ভাই হাসত, কখনো কোনো বোন ঠাট্টা করত। লোডার সাহেব আজ ভার তুলবে না? সে সব সহ্য করত। একদিন সে সাহস সংগ্রহ করে কিছু বলার প্রচেষ্টা করল, কিন্তু তখনই যুবতীটির দাদুর স্বর গর্জে উঠল।
যথেষ্ট, এই ঘরের জামাই, একে নিম্ন দৃষ্টিতে দেখা বন্ধ করো। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল, কিন্তু ব্যঙ্গ থামল না। দাদুর স্বর গুরুভার ছিল, ঘরে উপস্থিত প্রত্যেক ব্যক্তির ওপর যেন কেউ পাথর চাপিয়ে দিয়েছে। কয়েকক্ষণের জন্য সত্যিই নীরবতা ছড়িয়ে পড়ল, কিন্তু নীরবতা স্থায়ী হয় না। দাদু ঘর থেকে বাইরে যেতেই ঘরের দেয়ালে আবার সেই মৃদু ফিসফিসানি ফিরে এলো। কেউ খোলাখুলি বলছিল না, কিন্তু প্রত্যেক দৃষ্টি কিছু প্রকাশ করছিল। খাওয়ার হলের উপর থালা সাজানো ছিল, টেবিলে বিভিন্ন ধরনের খাদ্য রাখা ছিল। সে যুবকটি নীরবে এক কোণে দাঁড়িয়েছিল। যুবতীটি মৃদু স্বরে বলল, আপনি এখানে বসুন। কিন্তু তার মাতা তৎক্ষণাৎ বাধা দিল, আরে ছেড়ে দাও, এদের এতে অভ্যস্ততা নেই, স্টেশনে খেয়ে পান করে এসেছে। হাসির একটা মৃদু তরঙ্গ উঠল। ভাই টিপ্পনি কাটল, হ্যাঁ ভাবি, নিচে বসে খাওয়ার অভ্যাস আছে, এখানে চেয়ারে বসলে অস্বস্তি অনুভব করবে। যুবতীটির আঙুল কাঁপতে শুরু করল। সে তার স্বামীর দিকে চাইল। সে যুবক মৃদু হাসল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। সেই হাসি ছিল অবমাননা গিলে ফেলার। সে নীরবে নিচে বসে পড়ল। যুবতীটির হৃদয় যেন ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগল। সেই রাতে প্রথমবার সে কাঁদল। ঘরে একা জানালার পাশে দাঁড়িয়ে সে ভেবেছিল যে বিবাহের পর পরিস্থিতি পরিবর্তিত হয়ে যাবে। কিন্তু এখানে তো তার স্বামীকে মানুষের চেয়ে ভার হিসাবে গণ্য করা হচ্ছে। আর সে যুবক, সে প্রত্যেক ভোরে সময় মতো জেগে উঠত, গোসল করত, পরিষ্কার পোশাক পরত, এবং তারপর কোনো কিছু করত না, কোনো কাজ না, কোনো দায়বদ্ধতা না। ঘরের লোকেরা এই বলতো, একে কোন কাজ দেব, লোডার তো ভার তোলার ছাড়া কি করবে। একদিন ছোট বোন হাসতে হাসতে বলল, দাদা, জরা আমার পোশাক তুলে উপরে রেখে দাও, আপনি তো পেশাদার। হাসি আবার গর্জে উঠল। যুবক নীরবে পোশাক তুলে নিল। সেই রাতে যুবতীটি প্রথমবার তার কাছে প্রশ্ন করল, আপনি খারাপ মনে করেন না? সে কয়েক সেকেন্ড নীরব থাকল, তারপর বলল, মনে করলে কি পরিবর্তন হবে? তার স্বরে অভিযোগ ছিল না, মাত্র ক্লান্তি ছিল। দিনগুলো অতিবাহিত হতে লাগল। ঘরে একটা নিয়মের মতো প্রতিষ্ঠিত হয়ে গেল। সে যুবক দেখা যাবে, কিন্তু গণ্য করা যাবে না। তাকে কোনো সিদ্ধান্তে সামিল করা হয় না। কেউ তার অভিমত জানতে চায় না, কেউ তার সাথে সরাসরি কথা বলে না, ছাড়া সেই যুবতীটির। সে প্রত্যেক রাত্রে তার জন্য খাদ্য নিজ হাতে নিয়ে আসত, মৃদু স্বরে জানতে চাইত, আজ কেমন অনুভূতি হলো? এবং সে প্রত্যেকবার একই উত্তর দিত, ভালো আছে। কিন্তু ভালো আছে আসলে ভালো ছিল না। এক সন্ধ্যায় ঘরে উৎসব ছিল। প্রভাবশালী ব্যক্তিরা এসেছে, দামি পোশাক, দামি শাড়ি এবং তার চেয়ে দামি অহংকার। এক অতিথি ঠাট্টা করে জানতে চাইল, তাহলে জামাই সাহেব কি করেন? ঘর নীরব হয়ে গেল। মাতা তাড়াহুড়ো করে উত্তর দিল, এখন কিছু না, সামান্য অভ্যস্ত হচ্ছে। অন্যজন হেসে উঠল, আরে আরে, অর্থাৎ স্টেশন থেকে সরাসরি প্রাসাদে। সকলে হাসতে শুরু করল। যুবক নীরব থাকল, কিন্তু এবার যুবতীটি উঠে দাঁড়াল। তিনি আমার স্বামী। তার স্বর কাঁপছিল। অতিথি কাঁধ তুলে দিল, আরে বেটি, ঠাট্টা করছিস। ঠাট্টা, যা প্রত্যেক দিন তার আত্মায় আঘাত করছিল। সেই রাতে যুবক ছাদে একাকী বসেছিল। আকাশে তারকারা ছিল এবং চোখে একটা পুরাতন স্বপ্ন। সে মোবাইল বের করল, একটা বার্তা পড়ল, তারপর দ্বিতীয়টা। তার আঙুল কাঁপল, কিন্তু সে ফোন বন্ধ করে দিল। নিচ থেকে কারো হাসির শব্দ আসছিল। তাকে মনে হলো যেন এই ঘর তার নয়। একদিন যুবতীটির পিতা সকলের সামনে বলল, আগামীকাল থেকে এও আমার সাথে কার্যালয়ে আসবে, দেখি সেখানে কি করতে সক্ষম। ভাই তৎক্ষণাৎ বলল, বাবা, কার্যালয়ে কোনো স্টেশন নয়। আবার হাসি, কিন্তু পিতা নীরব থাকল। পরবর্তী দিন সে যুবক প্রথমবার একটা বিলাসবহুল গাড়িতে উঠল। কার্যালয়ে পৌঁছাল। লোকেরা তাকে দেখে বিচিত্র দৃষ্টিতে চাইছিল। কোনো পরিচিতি না, কোনো শ্রদ্ধা না, কিন্তু সে সব লক্ষ্য করছিল, বুঝতে পারছিল। সভাকক্ষে বসে সে প্রত্যেক কথা মনোযোগ সহকারে শুনছিল। কেউ তার দিকে চোখ তুললও না। সভা সমাপ্ত হল, সকলে বাইরে চলে গেল। সে একাকী বসে রইল। টেবিলে রাখা কাগজপত্র দেখল, ফাইলগুলো উল্টে নোট তৈরি করল। তার চোখে অকস্মাৎ উজ্জ্বলতা এলো, যেন কোনো ঘুমন্ত সিংহ জাগ্রত হচ্ছে। সেই সন্ধ্যায় ঘরে আবার সেই ব্যঙ্গ। তাহলে কার্যালয় কেমন অনুভূত হল? ভাই টিপ্পনি কাটল, চেয়ার ভারী তো মনে হয়নি? যুবক মৃদু হাসল, না, মাত্র এইটুকু বলল। তার স্বরে না ক্রোধ ছিল, না অভিযোগ। মনে হলো যেন সেই প্রশ্ন তার কাছে পৌঁছেনি। ভাই তার দিকে চাইল, তারপর মৃদু হাসি হাসি, আরে বন্ধু, অভ্যাস নেই তো, জীবনভর তো ভার তুলেছে। ঘর আবার হাসিতে পরিপূর্ণ হয়ে গেল, কিন্তু এবার যুবতীটি হাসল না।
সে লক্ষ্য করল তার স্বামী নীরবে উঠে তার ঘরের দিকে চলে গেল। সেই রাতে সে অনেক রাত অবধি নিদ্রায় যেতে পারল না। ঘরের আলো নিভানো ছিল। জানালা থেকে আসা মৃদু আলো তার মুখে পতিত হচ্ছিল। তার চোখ ছাদে আবদ্ধ ছিল, কিন্তু মন অন্য কোথাও ছিল। স্টেশনের সেই ভোর, যুবতীটির কাঁপা হাত এবং তারপর এই ঘর, যেখানে প্রত্যেক দিন তার আত্মমর্যাদা ধীরে ধীরে নিঃশেষ হচ্ছে। মোবাইল আবার তার হাতে এলো। একটা নাম স্ক্রিনে জলজল করল। সে ফোন তুলল, তারপর কয়েক সেকেন্ড পর ছেড়ে দিল। সে নিজেকে বলল, এখনও না। পরবর্তী ভোরে ঘরে উত্তেজনা ছিল। যুবতীটির মাতার স্বর গর্জে উঠল, আজ উৎসব আছে, সকলে সময়মতো প্রস্তুত থেকো। উৎসব আরেকটা সুযোগ তার ঠাট্টা করার। যুবতীটি তার কাছে এলো, মৃদু স্বরে বলল, যদি আপনি চান তো না আসুন। সে প্রথমবার তার চোখে সরাসরি চেয়ে বলল, আমি আসব। তার স্বর নির্মল ছিল, কিন্তু চোখে কিছু ভিন্ন ছিল। সন্ধ্যায় সম্পূর্ণ ঘর আলোয় উজ্জ্বল হচ্ছিল। অতিথিরা উচ্চ হাসি এবং চমকপ্রদ কথা। সে যুবক সাধারণ কারণের পোশাকে এলো, না কোনো প্রদর্শন, না কোনো সাজগোজ। কিছু লোক তাকে দেখে থমকে গেল। তারপর ধীরে ধীরে মৃদু ফিসফিসানি শুরু হল। এই তো সে। হ্যাঁ, স্টেশনেরটা, অভাগী যুবতীটি। যুবতীটির হাত তার হাতে ছিল, কিন্তু সে অনুভব করতে পারছিল লোকেরা তার নয়, তার অবস্থান দেখছে। এক অতিথি জানতে চাইল, তাহলে জামাই সাহেব এখন কি করছেন? সকলের দৃষ্টি তার উপর আবদ্ধ হয়ে গেল। সে এক্ষণ চিন্তা করল, তারপর বলল, শিখছি। অতিথি হাসল, ভালো কথা, শিখতে থাকুন, শিখ। সে শিখছিল যে মানুষের মূল্য তার কাজ থেকে নয়, তার চেয়ার থেকে করা হয়। সেই উৎসবে একটা বৃহৎ শিল্পপতি এলো। ঘরের লোকেরা তার পিছনে পিছনে ঘুরছে। সে ব্যক্তি অকস্মাৎ থমকে গেল। তার দৃষ্টি সেই যুবকের ওপর পড়ল। সে একক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর ধীরে ধীরে তার মুখে অবাকতা এলো। আপনি? সে শিল্পপতি বলল। ঘর অকস্মাৎ নীরব হয়ে গেল। ঘরের লোকেরা লক্ষ্য করল সে ব্যক্তি তাকে চেনে। যুবকটি মৃদু মৃদু হাসি দিল। জি, আপনি এখানে? তার স্বরে প্রশ্ন ছিল। যুবকটি চারপাশে চাইল, তারপর বলল, এ আমার ঘর। ঘরের লোকদের মুখে বিচিত্র একটা অভিব্যক্তি এলো। শিল্পপতি কিছু বলতে চাইল, কিন্তু যুবকটি মৃদু করে মাথা নাড়ল। সে বুঝে গেল। ওহ, ভালো। সে মৃদু হাসল, তারপর কোনো সময় কথা বলবো, এবং এগিয়ে গেল। যেই সে গেল, ভাই বিরক্ত হয়ে বলল, আরে, তুমি তাকে চেনো কি করে? যুবকটি উত্তর দিল না, কিন্তু যুবতীটি সব লক্ষ্য করল। সেই রাতে যুবতীটি তার কাছে সরাসরি জানতে চাইল, আপনি আসলে কে? সে অনেকক্ষণ নীরব থাকল, তারপর বলল, যদি আমি সত্য বলে দিই, তাহলে কি তুমি সেই থাকবে যে স্টেশনে ছিল? যুবতীটির চোখে জল এলো। আমি আজও সেখানেই আছি। সে প্রথমবার গভীর নিঃশ্বাস নিল, তারপর আর একটু অপেক্ষা করো। দিনগুলো অতিবাহিত হতে লাগল। ঘরে অবমাননা চলতে লাগল, কিন্তু এখন কিছু বিষয় পরিবর্তিত হতে শুরু করল। পিতা ধীরে ধীরে তার অভিমত শুনতে শুরু করল। কার্যালয়ে লোকেরা তার কথা লক্ষ্য করতে শুরু করল। একদিন পিতা ফাইলগুলো টেবিলে ছুঁড়ে ফেলল। কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। যুবক নীরবে এগিয়ে এলো। যদি আপনি চান তো আমি দেখতে পারি। ভাই হেসে উঠল, কিন্তু পিতা বলল, দেখতে দাও। সে ফাইল পড়ল, কয়েক মিনিট চিন্তা করল, তারপর বলল, এখানে ত্রুটি আছে। সকলে নীরব হয়ে গেল। সে সমাধান বর্ণনা করল। ঘরে একটা বিচিত্র নীরবতা ছড়িয়ে পড়ল। পিতা ফাইল বন্ধ করল। মৃদু স্বরে বলল, এ কাজ করতে সক্ষম। প্রথমবার কেউ তার যোগ্যতা লক্ষ্য করল, কিন্তু তথাপি ঘরের আচরণ পরিবর্তিত হল না। একদিন ভাই ব্যঙ্গ করল, মনে হচ্ছে এখন লোডার থেকে লিপিক হয়ে যাবে। যুবক মৃদু হাসল। সেই রাতে সে ফোন তুলল। এবার কল ছেড়ে দিল না। হ্যাঁ, সে বলল, অন্য দিক থেকে শব্দ এলো, এখন সময় এসেছে। সে চোখ বুঝল। হ্যাঁ, সে বলল, এখন সময় এসেছে। ফোন ছেড়ে দেওয়া হলো। ঘরে একটা বিচিত্র শান্তি ছিল, যেন ঝড়ের পূর্বের নীরবতা। সে অনেকক্ষণ সেখানে বসে রইল, তারপর উঠল, জানালা খুলল এবং বাইরে চাইল। এ সেই ঘর ছিল যেখানে তাকে প্রত্যেক দিন নিম্ন দৃষ্টিতে দেখা হয়েছে, যেখানে তার নীরবতাকে তার দুর্বলতা মনে করা হয়েছে, যেখানে তার নির্মলতার ঠাট্টা করা হয়েছে। কিন্তু এখন তার নীরবতা ভেঙে পড়তে চলেছে। পরবর্তী ভোরে ঘরে নিয়মিত উত্তেজনা ছিল। প্রাতরাশের টেবিল সাজানো ছিল। সে সময় মতো এলো। পরিষ্কার পোশাক, নির্মল মুখ। মাতা লক্ষ্য করল, তারপর উপেক্ষা করল। ভাই মোবাইলে মগ্ন ছিল। বোন মৃদু হাসি ছুড়ল, আজ তাড়াতাড়ি প্রস্তুত হয়ে গেলে? ভাই ব্যঙ্গ করল। হ্যাঁ, সে বলল, আজ সামান্য জরুরি কাজ আছে। লোডারকেও জরুরি কাজ? ভাই হাসল। সে কোনো কথা বলল না, কিন্তু যুবতীটি লক্ষ্য করল, আজ তার চোখে সেই পুরাতন ক্লান্তি নেই। আজ সেখানে একটা নির্ণয় ছিল।
কার্যালয়ে আজ পরিবেশ ভিন্ন ছিল। অভ্যর্থনায় দাঁড়ানো লোকেরা তার দিকে অধিক মনোযোগ দিয়ে চাইছিল। সে সরাসরি সভাকক্ষে গেল। কয়েক মিনিটের মধ্যে একের পর এক প্রভাবশালী ব্যক্তি আসতে শুরু করল। পিতা বিস্মিত ছিল। আজ এসব কেন আহ্বান করা হয়েছে? তিনি সচিবকে জানতে চাইল। স্যার, এই সভা। সচিব থামল। জামাই সাহেব আহ্বান করেছেন। পিতা অবাক হয়ে উঠল। সভা শুরু হল। সে নীরবে দাঁড়িয়েছিল। একটা উপস্থাপনা স্ক্রিনে চালানো হল। প্রথম স্লাইড প্রতিষ্ঠানের নাম, দ্বিতীয় স্লাইড ভবিষ্যতের পরিকল্পনা, তৃতীয় স্লাইড সেই নকশা যার উপর মাসের পর মাস কাজ আটকে ছিল। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। সেই সমাধান ছিল যা কারো থেকে বের হচ্ছিল না। পিতার চোখ প্রসারিত হয়ে গেল। এ কে তৈরি করেছে? সে এগিয়ে এলো। নির্মল স্বরে বলল, আমি। ঘরে উপস্থিত লোকেরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। ভাইয়ের মুখ বিবর্ণ হয়ে গেল। তুমি? সে অবিশ্বাস করে বলল। সে মৃদু হাসল। হ্যাঁ। সভা সমাপ্ত হতে হতে সকলের অভিমত পরিবর্তিত হয়ে গিয়েছিল। এক বর্ষিয়ান নির্দেশক বলল, যদি এ প্রয়োগিত হয় তাহলে প্রতিষ্ঠান অনেক বছর এগিয়ে যাবে। পিতা চেয়ারে বসে পড়ল। তাদের প্রথমবার অনুভূতি হল, এ যুবক মাত্র স্টেশনের লোডার হতে পারে না। সন্ধ্যায় ঘরে একটা বিচিত্র অস্থিরতা ছিল। পিতা বারবার চিন্তায় মগ্ন হচ্ছিল। ভাই নীরব ছিল। বোনেরা মৃদু ফিসফিস করছিল। যুবতীটি তার ঘরে বসেছিল। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। দরজা খুলল। সে ভিতরে প্রবেশ করল। আজ সব স্বাভাবিক চলেছে? সে জানতে চাইল। যুবতীটি মাথা নাড়ল। আপনি কিছু গোপন করেছেন। সে চেয়ারে বসল। মৃদু স্বরে বলল, আমি গোপন করিনি। আমি মাত্র অপেক্ষা করেছি। কিসের? তার স্বর ভরে উঠল। এই কথার যে লোকেরা আমাকে আমার নাম থেকে নয়, আমার কাজ থেকে চিনবে। ঠিক সেই ক্ষণে নিচে হট্টগোল পড়ে গেল। একের পর এক কালো গাড়ি এসে থামল। ঘরের বাইরে স্যুট বুট পরিহিত লোক নামল। ভাই এক জানালা থেকে লক্ষ্য করল, এসব কে? পিতাও বাইরে এলো। তখন এক ব্যক্তি এগিয়ে এলো। হাত জোড় করে বলল, স্যার, আমরা আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। কিসের প্রসঙ্গে? পিতা জানতে চাইল। ব্যক্তিটি দৃষ্টি তুলল সরাসরি সেই যুবকের দিকে। আমরা আমাদের প্রধান নির্বাহীর সাথে সাক্ষাৎ করতে এসেছি। সম্পূর্ণ ঘর যেন স্থির হয়ে গেল। কে? মাতার মুখ থেকে বেরিয়ে এলো। ব্যক্তিটি স্পষ্ট শব্দে বলল, এই ঘরের দেয়ালগুলো যেন কাঁপিয়ে উঠল। ভাইয়ের হাত থেকে মোবাইল পড়ে গেল। বোনদের হাসি গলায় আটকে গেল। মাতার চোখে আশঙ্কা এলো। পিতা কাঁপা স্বরে জানতে চাইল, এ কি বলছ? সে এগিয়ে এলো। আজ প্রথমবার সে মাথা নিচু করে নয়, সরাসরি দাঁড়িয়ে কথা বলল। হ্যাঁ, সে বলল, আমি। নীরবতা। সে এগিয়ে বলল, আমি কখনো অসত্য বলিনি। আমি মাত্র আমার পরিচয় প্রকাশ করিনি। কেন? পিতার স্বর ভেঙে যাচ্ছিল। সে ঘরের দিকে চাইল। একটা মুখ। কারণ আমি জানতে চাইছিলাম যে মানুষকে তার অবস্থান দিয়ে মাপা হয় না, তার হৃদয় থেকে। তার দৃষ্টি যুবতীটির ওপর গেল এবং কারণ তার স্বর ভরে উঠল। একটা যুবতী আমাকে স্টেশনে আমার অবস্থান নয়, আমার মানবতা দেখেছে। যুবতীটির চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। ঘরে কারো কাছে কোনো উত্তর ছিল না। যে ঘরে প্রত্যেক দিন ব্যঙ্গ গর্জে উঠত, আজ সেখানে মাত্র নীরবতা ছিল। সে নীরবতা যা শব্দের চেয়ে গুরুভার হয়। পিতা চেয়ারে ধীরে ধীরে বসে পড়ল। তাদের মুখ থেকে প্রভুত্ব অদৃশ্য হয়ে গিয়েছে। আজ প্রথমবার তারা একটা পিতা নয়, একটা মানুষ মনে হচ্ছিল যে পরাজিত হয়েছে। তাহলে তাদের স্বর কাঁপছে। তুমি সবকিছু থাকতে নীরব থেকেছ। সে যুবক তাদের সামনে দাঁড়িয়েছিল, আজও ততটাই নির্মল যতটা স্টেশনে ছিল। হ্যাঁ, সে বলল, কারণ আমি জানতে চাইছিলাম যে যদি আমার কাছে কিছু না থাকে তাহলে কি আমি তখনও মানুষ থাকব। মা তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। আমাদের থেকে অত্যন্ত বড় ত্রুটি হয়েছে, সে মৃদুস্বরে বলল। যুবক কোনো কথা বলল না, কারণ কিছু ত্রুটি ক্ষমা থেকেও বড় হয়। ভাই এগিয়ে এলো, যে সবচেয়ে বেশি ঠাট্টা করেছে। আমি। তার স্বর টলে গেল। আমাকে ক্ষমা করো। যুবকটি তার দিকে চাইল। কোনো ক্রোধ নয়, কোনো অহংকার নয়, মাত্র একটা ক্লান্ত নির্মলতা। ক্ষমা তখন অর্থ রাখে। সে বলল, যখন মানুষ পরিবর্তিত হয়। বোনেরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তারা সেই ছিল যারা কখনো হাসত। আজ তাদের নিজের হাসিতে আশঙ্কা হচ্ছিল। যুবতীটি এখনও নীরব ছিল। সে ধীরে ধীরে এগিয়ে এলো। তার অশ্রু থামছে না ছিল। আপনি। তার স্বর ভেঙে গেল। আমাকে সবকিছু বলে দিতে পারতেন। সে মৃদু হাসল, প্রথমবার হৃদয় থেকে। যদি বলে দিতাম, সে বলল, তাহলে তোমাকে কখনো জানা যেত না যে লোকেরা তোমার স্বামীকে কোন দৃষ্টিতে দেখে। যুবতীটি কেঁদে উঠল। আমি আপনাকে রক্ষা করতে পারিনি। সে তার হাত আঁকড়ে ধরল। তুমি আমাকে রক্ষা করেছিলে। সে বলল,
সেই দিন স্টেশনে সম্পূর্ণ ঘর সেই ক্ষণ লক্ষ্য করছিল, একটা এমন ক্ষণ যেখানে অর্থ, প্রভুত্ব এবং অহংকার সব পরাজিত হয়েছে। কয়েকদিন পর ঘর পরিবর্তিত হয়ে গিয়েছে। খাবার টেবিল সেই ছিল, কিন্তু এখন সে যুবক সকলের সাথে বসত। চেয়ার এখন গুরুভার মনে হতো না। মাতা নিজে খাদ্য পরিবেশন করত। পিতা প্রত্যেক সিদ্ধান্তে তার অভিমত জানতে চাইত, কিন্তু সে এখনও সেই ছিল, নির্মল নীরব মানুষ। একদিন পিতা জানতে চাইল, তুমি এসব কেন সহ্য করলে? সে জানালা থেকে বাইরে চেয়ে থাকল, তারপর বলল, কারণ যদি আমি সেই দিন আমার পরিচয় প্রকাশ করতাম, তাহলে লোকেরা আমার থেকে নয়, আমার নাম থেকে ভয় পেত, এবং আমি ভয় নয়, শ্রদ্ধা চাইছিলাম। সেই দিন সেই ঘর শিখেছে, শ্রদ্ধা কেনা যায় না, সে প্রদান করা হয়। কয়েক সপ্তাহ পর সে স্টেশন আবার এলো, সেই প্ল্যাটফর্ম, সেই জনতা। আজ কেউ তাকে চেনে না, এবং তার এর প্রয়োজনও ছিল না। একটা বয়স্ক লোডার ভারী জিনিস তুলতে প্রয়াস করছিল। সে এগিয়ে গেল, জিনিস তুলল। বয়স্ক বলল, বাবু, তুমিও লোডার? সে মৃদু হাসল। হ্যাঁ, সে সত্য বলেছে, কারণ লোডার হওয়া অপমানের কথা নয়। অপমানের কথা কোনো মানুষকে তার কাজ থেকে নিম্ন মনে করা। ঘরে ফিরতে যুবতীটি জানতে চাইল, যদি আজও সবকিছু ত্যাগ করতে হয়, তো সে না চিন্তা করে বলল, তাহলেও আমি সেখানেই থাকব, যে তোমাকে স্টেশনে পেয়েছে। যুবতীটি তার হাত আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরল, কারণ এখন সে জেনেছে প্রকৃত সম্পদ ব্যাংকের অ্যাকাউন্টে নয়, বরং সেই মানুষে হয় যে পরিস্থিতি পরিবর্তিত হলেও না পরিবর্তিত হয়। আপনি বলুন, কোনো মানুষের মূল্য তার চাকরি, পোশাক বা চেয়ার থেকে মাপবেন না, কারণ সময় যখন পরিবর্তিত হয় তো সবচেয়ে বেশি অপমান নিম্ন দৃষ্টিতে দেখা লোকদের হয়। আর কমেন্ট করে বলুন, যদি সেই যুবক প্রধান নির্বাহী না প্রকাশ পেত, তো কি তাকে সেই শ্রদ্ধা পেত যা সত্য প্রকাশের পর পেয়েছে? আপনি কি মনে করেন, শ্রদ্ধা মানুষ থেকে পাওয়া উচিত না তার অবস্থান থেকে? আর যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে, তো ভিডিওকে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে আপনার গ্রাম বা শহর লিখে বলুন যে আপনি এই চিন্তাভাবনাপূর্ণ গল্প কোথা থেকে দেখছেন, শুনছেন।